হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। ভোররাত এখন, চারদিকে নিস্তব্ধতা বিরাজমান, শীতল হাওয়া বইছে চারিপাশে। প্রিমিশার চোখ মেলছে ধীরে ধীরে, মাথাটা ভীষণ টনটন করছে। পুরোপুরি চোখ মেলে তাকিয়ে সামনে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পায় না প্রিমিশা। গলাটা বড্ড শুকিয়ে আসছে, একটু পানি খাওয়া দরকার। কিন্তু কার কাছে পানি চাইবে, কে আছে এখানে? কিছুই বুঝতে পারছে না প্রিমিশা। কিছুক্ষণ সময় অতিবাহিত হল। প্রিমিশা দেখল দরজা ঠেলে কেউ একজন ভেতরে আসছে। অন্ধকারে তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। প্রিমিশা কোনোরকমে বলল, পানি ঘি। ভেতরে আসা ব্যক্তিটি এবার লাইট জ্বালাল। একটা ছোট ঘরের মাঝে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় রয়েছে প্রিমিশা। ওর সামনেই একটি টেবিল এবং মুখোমুখি আরও একটি চেয়ার। ব্যক্তিটি পানির বোতল হাতে প্রিমিশার সামনে বসল। নিভু নিভু চোখে প্রিমিশা তাকালো ব্যক্তিটির দিকে। ভ্রু কুঁচকে বলল, তুমি? হুম, আমি। আমাকে দেখে তুমি খুশি হওনি? প্রিমিশার বিরক্ত হল। বলল, তুমি আমাকে এভাবে এখানে আটকে রেখেছ কেন? কি চাইছ মেঘ? আমার নাম জানো দেখছি। প্রিমিশা কিছু বলল না। মেঘলা আবারও বলল, আমার পুরো নাম মেঘলা। মেঘ শুধু অফিসের সবাই ডাকে। তুমি নামটা জানলে কি করে? নাম জানা কোনো বড় বিষয় না। আমাকে তুমি কেন আটকিয়ে রেখেছ সেটা বলো। কি চাই তোমার? আমাকে যেতে দাও। কোথায় যাবে? আজহান স্যারের কাছে। কিন্তু সেটা তো আমি হতে দিব না। আজ 4টা বছর হলো আমি স্যারের পিছনে ঘুরছি। কোনোদিন চোখ তুলে তাকায় পর্যন্ত আমার দিকে। আর তুমি দুদিনের মেয়ে স্যারের বউ হয়ে গেলে। কথাগুলো বলার সময় মেঘলার মুখে হিংস্রতা ফুটে উঠেছিল। নিজের রাগ সংবরণ করে মেঘলা প্রিমিশার সামনে পানির বোতল রাখল। বলল, নাও পানি খাও। আমার হাত খুলে দাও। সেটা সম্ভব না। দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি গু। মেঘলা পানি খাওয়ালো প্রিমিশাকে। এক চুমুক খেতেই প্রিমিশা পানিটা ফেলে দিতে চাইল, কিন্তু পারল না। বাধ্য হয়ে পানিটা গিলতে হল। পানির মধ্যে মরিচের গুঁড়ো মেশানো ছিল। প্রিমিশার পুরো গলা জলে যেতে লাগল, ছটফট করতে লাগল ঝালে। তা দেখে মেঘলা হাসল। বলল, কষ্ট পাচ্ছ? খুব যন্ত্রণা হচ্ছে তাই না? আমারও হতো, যখন আমি তোমাকে আজহানের সাথে দেখতাম। ঠিক এভাবেই ছটফট করেছি আমি। বিশ্বাস করো, আমার তোমার উপর কোনো রাগ নেই। এখন অবশ্য তোমার মনে প্রশ্ন আসতে পারে যে রাগ না থাকলে কেন এসব করছি। মেঘলা এক পলক তাকালো প্রিমিশার দিকে। ঝালে ওর চোখ দিয়ে পানি পড়ছে। মেঘলার আনন্দ দ্বিগুণ বেড়ে গেল। বলল, তোমার কিছু হলে সেই আঘাতটা গিয়ে লাগে আজহানের বুকে। আর আমি এটাই চাই। ভালোবেসে পাইনি, এতে আফসোস নেই। কিন্তু অন্য কেউ আমার ভালোবাসার মানুষের পাশে থাকবে, এটা যে সহ্য করতে পারব না গ। কথাটা বলার সময় মেঘলার চোখে পানি এলো। দ্রুত নিজের চোখের পানি আড়াল করে নিল। প্রিমিশা বলল, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব আজহানের জীবন থেকে গিয়ে। চলে যাওয়ার কথা শুনে মেঘলা হাসল। বলল, চলে তোমাকে এমনিতেও যেতে হবে? তোমার কি মনে হয় আমার এত ক্ষমতা আছে যে তোমাকে তুলে আনব? উহু, আমি তোমাকে আনিনি। শুধু যে এনেছে তাকে সাহায্য করেছি। কে এনেছে আমাকে? প্রিমিশার প্রশ্নের উত্তর মেঘলা দিল না। আপাতত প্রিমিশার উপর নিজের রাগ মেটাতে হবে। কথাটা ভেবেই মেঘলা প্রিমিশার হাত মুচড়িয়ে ধরল। ব্যথায় আর্তনাদ করে উঠল প্রিমিশা। তা দেখে বেশ মজা পেল মেঘলা। বলল, কারো চোখের পানি যে এতটা আনন্দ দিতে পারে তা আমি আগে জানতাম না গি। হাসতে লাগল মেঘলা। তা দেখে প্রিমিশা বলল, তুমি সাইকো মেঘলা। তুমি নিজেও জানো না তুমি ঠিক কি করছো। ছেড়ে দাও আমাকে গি। দিব যদি তুমি এই পেপারে সাইন করো। কিসের পেপার? ডিভোর্স পেপার। প্রিমিশা চমকালো। কেন যেন বুকে মৃদু ব্যথা অনুভব করল। মেঘলার উদ্দেশ্য বলল, ডিভোর্স দিতে হবে আমাকে। হ্যাঁ, একটু আগেই তো বললে তুমি আজহানকে ছেড়ে দিবে।
তাহলে এখন এমন ভাব করছো কেন? নাও সাইন করো। প্রিনিশার হাত এখনো বাঁধা। মেঘলা জানে হাত খুলে দিলে প্রিনিশা সাইন করবে না। তাই তো ও টিপ সাইন নেওয়ার জন্য প্রিনিশার দিকে এগিয়ে গেল। একটু আগেই জ্ঞান ফিরেছে আজহানের। বিপদ কেটে গেছে ঠিকই, তবে আজহান এখন ভীষণ দুর্বল। ব্লাড দিয়ে রাখা হয়েছে। কোনোরকমে একবার চোখ মেলে আবারও জ্ঞান হারিয়ে ফেলেছে। ডক্টররা নিজেদের সর্বোচ্চটা দিয়ে চিকিৎসা করছেন। বাকিটা আল্লাহর হাতে। রাতের তখন শেষ প্রহর। আজহানের কেবিনের বাহিরে রাজীব হাসান দাঁড়িয়ে আছেন। একটু আগেও তিনি ডক্টরের সাথে কথা বলেছেন। ডক্টর জানিয়েছেন আজহান এখন বিপদমুক্ত, তবে ওর রেস্টের প্রয়োজন। এই মুহূর্তে সে ঘুমাচ্ছে গি। রাজীব হাসান দোয়া করছেন আজহানের জন্য। মনে মনে চিন্তা করছেন প্রিনিশার জন্য। সেই যে রিজবি প্রিনিশাকে আনতে গেল, এরপর তো আর কোনো খবর নেই। কোথায় আছে ওরা? কিছুক্ষণ আগে রিজবির নাম্বারে কয়েকবার কল করেছিলেন রাজীব হাসান, তবে কল রিসিভ হয়নি। আজহানকে একা ফেলে তিনি যেতেও পারছেন না। চিন্তা বাড়তে লাগল রাজীব হাসানের। কেবিনের সামনে বসার জায়গা রয়েছে, সেখানে হেলান দিয়ে বসলেন তিনি। চোখটা বন্ধ করতেই হন্তদন্ত পায়ে ছুটে এলো রিজবি। হঠাৎ করে রিজবিকে দেখে রাজীব হাসান উঠে দাঁড়ালেন। জিজ্ঞেস করলেন, প্রিনিশা কোথায়? তুমি সেই যে ওকে আনতে গেলে, এরপর আর কোনো খবর নাই। এত টেনশন দাও কেন বলো তো? রিজাবি হাঁপাচ্ছিলা। রাজীব হাসানের কথাগুলো শুনে সব ঘটনা খুলে বলল। সব শুনে রাজীব হাসান আতকে উঠলেন, বললেন, কে করতে পারে এমন কাজ? জানি না আঙ্কেল, তবে আমি সিওর যে করেছে সে সবটা আগে থেকে সাজিয়ে রেখেছিল। ভাই অসুস্থ হওয়ার পরই সে ভাবিকে তুলে নিয়ে গেছে গি। কে নিয়ে গেছে কিছু জানো? না আঙ্কেল, আমার মাথা ঠিক ছিল না তখন। জানি না ভাবি কোথায় আছেন। আমার উচিত ছিল আরও কেয়ারফুল হওয়া গিয়ে। কে ইচ্ছে করে আমার আজহানের জীবনটাকে জটিল করছে? কি হচ্ছে এসব? চিন্তায় রাজীব হাসান চোখে অন্ধকার দেখলেন। রিজবি বলল, ভাইকে জানাতে হবে ভাবির বিষয়টা গু। অসম্ভব। আজহানের শারীরিক অবস্থা এখনও তেমন ভালো না। একটু আগে ডাক্তার বলে গেলেন রিস্ক কেটে গেছে, কিন্তু আজহানের শরীর এখনও ভীষণ দুর্বল। এই মুহূর্তে ওকে এই বিষয়ে কিছু জানানো যাবে না গিয়ে। কিন্তু আমি না করেছি রিজবি গু। রিজবি চুপ করে গেল। একটু আগে যখন তার জ্ঞান ফেরে, তখন গাড়িতে নিজেকে একা অবস্থা দেখেই বুঝতে পারে বিপদ যা ঘটার ঘটে গিয়েছে। কোনোরকমে ছুটে আসে হসপিটালে। কিন্তু রাজীব হাসান যা বললেন, এরপর তো সে আজহানকে সবটা জানাতে পারবে না। হতাশ হয়ে রিজবি রাজীব হাসানের পাশে বসে পড়ল। ভোরের আলো ফুটল। ধীরে ধীরে চারপাশ আলোকিত হল। সকাল তখন 8টা। আজহান আবারও চোখ মেলে তাকিয়েছে। শরীরের অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে। রাজীব হাসান এবং রিজবি এসেছে দেখা করতে। কেবিনে ঢুকেই আজহানের 2 হাতে ব্লাড এবং স্যালাইন লাগানো দেখে রাজীব হাসানের বুকটা ছ্যাঁত করে উঠল। ভাই মরার পর বুকে আগলে মানুষ করেছেন তিনি আজহানকে। কখনো কোনো আঘাত পেতে দেননি। সেই ছেলের আজ কি অবস্থা? কথাগুলো ভাবতে ভাবতে রাজীব হাসান এগিয়ে গেলেন আজহানের দিকে। মাথায় আলতো করে হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, কেমন আছো? ভালো চাচ্চু। বসো তুমি। রাজীব হাসান বসলেন আজহানের পাশে। কিছু বলার জন্য উদ্যত হতেই আজহান জিজ্ঞেস করল, প্রিনিশা কোথায় চাচ্চু? চুপ করে রইলেন রাজীব হাসান। তিনি চান না এই মুহূর্তে কোনো রকম চিন্তা আজহান করুক। রিজবিকে বলে পুলিশে খবর পাঠিয়েছেন তিনি। পুলিশ খুঁজছে প্রিনিশাকে। এখন আজহানকে কিছুতেই এসকল কথা জানানো যাবে না। কথাগুলো ভেবে তিনি বললেন, প্রিনিশা বাসায় আছে। সারারাত এখানে ছিল, তাই আমি ভোরে ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। মেয়েটা ভীষণ চিন্তিত ছিল গু। আজহানের হয়তো খুব একটা বিশ্বাস হলো না কথাটা। কেননা প্রিনিশার মনে আজহানের জন্য কোনো অনুভূতি তৈরি হয়নি, যা আজহান খুব ভালো করেই জানে। এক দীর্ঘশ্বাস ফেলে আজহান আবারও চোখ বুজল। বুকে চিনচিন ব্যথা করছে। মাঝে যখন জ্ঞান ফিরেছিল তখন থেকেই ব্যথাটা শুরু হয়েছে। আজহানকে চোখ বন্ধ করতে দেখে রাজীব হাসান আর কথা বাড়ালেন না। বেরিয়ে এলেন কেবিন থেকে। পিছু পিছু রিজবি ও বেরিয়ে যেতে নিলে আজহান পিছু ডাকে। দাঁড়িয়ে পড়ে রিজবি। আজহানের দিকে এগিয়ে গিয়ে বলে,
হ্যাঁ ভাই বলেন। কিছু কি হয়েছে? না তো ভাই। কমিশনার রুবায়েত তোমাকে কল কেন করছে রিজবি? কমিশনারের কথা শুনে রিজবি থতমত খেল। বলল, কই ভাই না তো। আমাকে মিথ্যা বলো না রিজবি। তোমার পকেটে থাকা ফোনটায় বারবার কমিশনার রুবায়েতের কল আসছে। কি হয়েছে আমাকে বলো তো। রিজবি ঢোক গিল। প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে হাতে নিল। সাইলেন্ট থাকায় রিজবি বুঝতে পারেনি যে কল আসছে। রিজবি ফোনটা দেখে নিয়ে আবারও পকেটে রেখে দিল। বলল, হয়তো কোনো দরকার পড়েছে, তাই কল করছেন। আবারও মিথ্যা বলছে রিজবি। রুবায়েত তোমাকে ঠিক কোনো প্রয়োজনে কল করবে শুনি? রিজবি চুপ করে গেল। আজহান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, সত্যটা বলো রিজবি, সব ঠিক আছে তো? রিজবি হ্যাঁ সূচক মাথা নাড়াল। আমার চোখের দিকে তাকিয়ে বলো সব ঠিক আছে। রিজবি আর চুপ থাকতে পারল না। বলল, ভাই ভাবিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে কোথায় গিয়েছে প্রিনিশা? রিজবি এবার সব ঘটনা বলল, যা যা হয়েছে। সব শুনে আজহান অগ্নিদৃষ্টিতে তাকাল। বলল, তুমি গাড়ি পার্কিংয়ে না রেখে ভিলার বাহিরে রেখে গিয়েছ কেন? তুমি তো জানো বিপদ আমাদের আশেপাশে ছায়ার মতো ঘুরছে। এরপরও এই ভুলটা কিভাবে করলে? মাথা নিচু করে ফেল রিজবি। আজহান জিজ্ঞেস করল, রুবায়েতকে কে এখুনি কল ব্যাক করোক? জিবি ভাই। রিজবি কল করল কমিশনার রুবায়েতকে। তিনি জানালেন, ওই রাস্তার পাশের সিসিটিভি ফুটেজ থেকে জানতে পেরেছেন কাল রাতে একটা কালো গাড়িতে করে কয়েকজন লোক এসে প্রিনিশাকে নিয়ে যায়। গাড়ির নাম্বার ট্রেস করে পুলিশ যাচ্ছে এখন। আশা করা যায় দ্রুতই প্রিনিশার কোনো খবর পাওয়া যাবে। সব শুনে কল রেখে দেয় রিজবি। আজহানকে জানালে ও উঠে বসে বলে, আমার অফিসের সিসিটিভি ফুটেজ চেক করাও রিজবি। কে আমার খাবারে বিষ মিশিয়েছিল সেটা বের করো দ্রুত। জিবি ভাই। রিজবি ফোন করল অফিসে। আজহান আর বসে থাকতে পারল না। হাত থেকে স্যালাইন এবং ব্লাডের নলগুলো খুলে ফেল। উঠে দাঁড়াতেই মাথাটা চক্কর দিল, ফলে আবারও বেডে বসে পড়ল ও।